হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য প্রিপারেশন। তোমাদের নিজেদের চ্যানেল দ্য প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত। আমি তাপস কুম্ভকার। তোমাদের যে ডাব্লিউপি মেন্সে যে জিকে মক টেস্ট তার আগে 6 নম্বর পর্ব আমরা শুরু করব। তোমাদের রেগুলার কিছুদিন ক্লাস দিতে পারছিলাম না, কারণ আমাদের পাড়ায় শিক্ষালয় নিয়ে কিছু মিটিং করতে হচ্ছিলো গার্জেনদের সাথে, সেই কারণে আমি একটু ব্যস্ত ছিলাম, তাই তোমাদের ক্লাস দিতে পারিনি। আশা করছি এবার থেকে তোমাদের প্রতিনিয়ত আমি ক্লাস দেবো। তো তোমরা যারা আপসেট রয়েছিলে তাদের কাছে আমি সকলেই অত্যন্ত হৃদয় থেকে ক্ষমা প্রার্থী। আশা করি তোমাদের ক্ষমা পাবো। তো আর এতক্ষণ যে ভালোবাসা, এতক্ষণ সাপোর্ট এতদিন ধরে করে আসছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এই কথা জানিয়ে আজকের আমাদের ক্লাস শুরু করি। প্রথম প্রশ্ন দেখো কী আছে এখানে, যে টোকিও প্যারা অলিম্পিকে ভারতের পতাকা বাহক ছিলেন কে? টোকিও প্যারা অলিম্পিক 2021 হয়েছে নাকি টোকিওতে, জাপানের টোকিওতে। তো সেই প্যারা অলিম্পিকে ভারতের পতাকা বাহক কে ছিলেন? ক্লিয়ার? রানী রামপাল, মনপ্রীত সিং, এবি উভয়ই নাকি টেকচাঁদ? তো এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি যে প্রথম নিউজ এসেছিল যে মারিয়াপ্পান থাঙ্গাভাইলু ইনি কিন্তু টোকিও প্যারা অলিম্পিকে ভারতের পতাকাবাহক হবেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি আর কোভিড পজিটিভ হয়, কিন্তু তার জায়গাতে টেকচাঁদ টোকিও প্যারা অলিম্পিকে ভারতের পতাকাবাহক ছিলেন। এবং যে ক্লোজিং সিরোমনি সেখানে ছিলেন অবনী লেখারা। ক্লোজিং যখন টোকিও প্যারালিম্পিক শেষ হয় সেই সময় ভারতের পতাকাবাহক ছিলেন অবনী লেখারা। এই প্রসঙ্গে আরও কিছুগুলো জিনিস আমরা জেনে রাখি যে টোকিও প্যারাঅলিম্পিকে ভারত 4টে সোনা, 7টে রূপো এবং 6টি ব্রোঞ্জ, টোটাল 17খানা মেডেল পেয়েছে। এটা কিন্তু মনে রাখবে যে টোকিও প্যারাঅলিম্পিকে ভারত 17খানা মেডেল পেয়েছে। নেক্সট, দ্বিতীয় প্রশ্নে আমরা চলে যাই। জলের নিচের কোনো বিন্দু খুঁজতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? জলের নিচে কোনো বিন্দু খুঁজতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? লেসার, রাডার, সোনার নাকি স্কুবা? তো সঠিক উত্তরটি হয়ে যাবে সোনার। সোনার। ক্লিয়ার? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। জলের নিচে কোনো বিন্দু খোঁজার জন্য কিন্তু সোনার ইউজ করা হয়। এবং এই যে রাডার ইউজ করা হয় কিন্তু যে বায়ুমণ্ডলে সেনাবাহিনীরা হয়তো অন্য দেশের কোনো প্লেন বা হয়তো এয়ারক্রাফট আসছে সেটাকে ডিটেক্ট করার জন্য কিন্তু রাডার ইউজ করা হয়। অতএব জলের নিচে সোনার এবং উপরে রাডার। নেক্সট, নিচের কোন শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত নয়? গঙ্গা নদীর তীরে অবস্থিত নয় কোনটি? পাটনা, কলকাতা, কানপুর নাকি বারাণসী? ক্লিয়ার? তো এটা হচ্ছে আজকে তোমাদের হোম টাস্ক। কমেন্ট বক্সে জানাও আমাকে সঠিক উত্তরটি কী হবে। ক্লাসের শেষে আমি তোমাদের আনসার জানিয়ে দিচ্ছি। নেক্সট, চতুর্থ প্রশ্নে আমরা চলে যাই। শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয় কত সালে? শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয় কত সালে? 1901, 1909, 1915 নাকি 1921? তো সঠিক উত্তরটি এর হয়ে যাবে অপশান এ, 1901 সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়। অপশান এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পঞ্চম প্রশ্নে আমরা চলে যাই। পঞ্চম প্রশ্ন হচ্ছে জিওগ্রাফি শব্দটি কার তৈরি? টলেমি, ইরাস্টোথেনিস, হ্যাকাটাস নাকি হেরোডোটাস হবে অ্যাকচুয়ালি, এটা হেরোডোটাস। ক্লিয়ার? তো জিওগ্রাফি শব্দটি কার তৈরি? সঠিক উত্তরটি পিক করো। দ্য রাইট আনসার ইজ অপশান বি, ইরাস্টোথেনিস হচ্ছেন জিওগ্রাফি শব্দটি তৈরি করেছিলেন। নেক্সট, 6 নম্বর প্রশ্নে চলে যায়। কন্ট্যুর হচ্ছে একটি কাল্পনিক রেখা যা বোঝায় ভূগোল থেকে নেওয়া হয়েছে। যেহেতু ডাব্লিউপি মেন্সে প্রশ্নের লেভেল একটু হার্ড হতে পারে, তাই কিন্তু প্রশ্নগুলো একটু তোমাদের সাবজেক্টিভ টাইপের আমি করেছি। কন্ট্যুর হচ্ছে একটি কাল্পনিক রেখা যা বোঝায় সমচাপের অঞ্চল, সমান তাপমাত্রার অঞ্চল, সমান উচ্চতার অঞ্চল নাকি সমান সূর্যালোকের অঞ্চল? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সমান উচ্চতার অঞ্চলকেই বলা হয় কন্ট্যুর। সমান উচ্চতার একটা ম্যাপের যে হাইট, সমুদ্রতল থেকে যে স্থানগুলোর যে উচ্চতা, সেই উচ্চতাকে ম্যাচ করে যে কাল্পনিক রেখা করা হয় তাকে বলা হয় কিন্তু কন্ট্যুর। ক্লিয়ার? সেটা বিভিন্ন পার্বত্য অঞ্চল হতে পারে, মালভূমি রিলেটেড হতে পারে। ক্লিয়ার? নেক্সট, 7 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। নীল নদের উৎস হলো, অপশানগুলো দেখো, ভিক্টোরিয়া হ্রদ, তিব্বত, আন্দিজ পর্বত নাকি লোহিত সাগর? নীল নদের উৎস কোনটি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ভিক্টোরিয়া হ্রদ নীল নদের উৎস। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? আর্কিওলজি, হিস্টোরিওগ্রাফি, নিউমেসম্যাটিক নাকি এপিগ্রাফি? মুদ্রা বা কয়েন সংক্রান্ত যে বিদ্যা তাকে আমরা বলি নিউমেসম্যাটিক। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 9 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। প্রথম মহিলা আইএস অফিসার হলেন, প্রথম মহিলা আইএস অফিসার কে? উজ্জ্বলা রাউত, আন্না রাজ মালহোত্রা, কিরণ বেদি নাকি কোনোটি নয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, আন্না রাজ মালহোত্রা হচ্ছেন প্রথম আইএস অফিসার। প্রথম মহিলা আইএস অফিসার হচ্ছেন আন্না রাজ মালহোত্রা এবং প্রথম আইপিএস অফিসার মহিলা হচ্ছেন কিরণ বেদি। নেক্সট, 10 নম্বর প্রশ্নে তোমরা যেহেতু পুলিশ, তোমাদের কিরণ বেদি নিয়েও প্রশ্ন আসতে পারে। কিরণ বেদি হচ্ছে ফার্স্ট উইমেন আইপিএস অফিসার। 10 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। কোন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয়? এই প্রশ্নটি বিতর্কিত, আমি তোমাদের আনসার ক্লিয়ার করছি এখান থেকে। অপশানগুলো দেখে নাও, লৌহ ইস্পাত শিল্প, কয়লা শিল্প, পেট্রোকেমিক্যাল শিল্প নাকি তাপবিদ্যুৎ শিল্প? তো দেখো, শিল্প বা যে শিল্প দানব
বা জায়ান্ট ইন্ডাস্ট্রি বলতে তাকেই বোঝানো হয় যেটা হচ্ছে কিন্তু খুব দ্রুতগতিতে বাড়ছে। এখানে যে অপশান তার মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে পেট্রোকেমিক্যাল শিল্প। কিন্তু যদি তোমার এখানে তথ্য প্রযুক্তি শিল্প বা আইটি সেক্টর উল্লেখ থাকে, আইটি সেক্টর, তখন কিন্তু আনসার হয়ে যাবে আইটি সেক্টর বা কম্পিউটার শিল্প যদি থাকে সেটা তখন হয়ে যাবে আনসার। ক্লিয়ার? নেক্সট 11 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তানের নাগরিকদের সহায়তা করতে ভারতের যে মিশন চালু করেছে তার নাম কি? এটা ভারতে না হয় ভারত হবে। আফগানিস্তানের নাগরিকদের সহায়তা করার জন্য ভারত যে মিশন চালু করেছে তার নাম কি? অপারেশন মাদাত, অপারেশন ইনসানিয়াত, অপারেশন দেবী শক্তি, নাকি কোনোটিই নয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অপারেশন দেবী শক্তি। অপারেশন দেবী শক্তি আফগানিস্তানের নাগরিকদের হেল্প বা রেস্কিউ করার জন্য যে মিশন সেটা চালু করেছে, অপারেশন দেবী শক্তি। নেক্সট পরের প্রশ্ন আমরা 12 নম্বর প্রশ্নে চলে যাই। ক্ষমতার মাত্রা হলো, ক্ষমতা, ক্ষমতা বলতে পাওয়ার বোঝানো হয়। এখানে কিন্তু এটা ফিজিক্সের কোশ্চেন। ক্ষমতার মাত্রা হলো, যে অপশানগুলো দেখছো এতগুলো অপশান মনে রাখার দরকার নাই, এই অংশটুকু শুধু মনে রাখবে যে ক্ষমতার মাত্রা হচ্ছে ml²T⁻³ অপশান সি দ্য রাইট আনসার। এটা মনে রাখো, ml²T⁻³ 12 নম্বর প্রশ্ন হয়ে গেল। চলে যাই 13 নম্বর প্রশ্নে। বার্ক, যার ফুল ফর্ম হচ্ছে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল ইন ইন্ডিয়া, এর সিইও, এই যে বার্ক অর্থাৎ যে টেলিভিশন যে ব্রডকাস্টিং সিস্টেম সেটাকে বলা হয় বার্ক, এর সিইও পদে কে নিযুক্ত হলেন? নকুল চোপড়া, শান্তনু নারায়ণ, রাজীব বাজাজ, নাকি লক্ষ্মী মিত্তল? অনেকেই টিভি দেখার সময় নিচে একটা দেখবে স্টেশনারি একটা অ্যাডভাইসারি আছে যে যদি কোনো আমাদের চ্যানেল সম্পর্কে তোমাদের কোনো অভিযোগ থাকে তাহলে এই যে বার্কের একটা ওয়েবসাইট দেওয়া হয়, সেখানে তোমাদের অভিযোগ জানাতে বলা হয়। সেই যে বার্ক বলা হচ্ছে তার সিইও পদে কে নিযুক্ত হয়েছেন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, নকুল চোপড়া। 14 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। ডায়ালিসিস মেশিন কে আবিষ্কার করেন? কোভিডের সময় কিডনি জনিত প্রবলেমে ডায়ালিসিস শব্দটি বারবার নিউজে এসেছে, তাই এই প্রশ্নটা আমি তোমাদের দিয়েছি যে ডায়ালিসিস মেশিন যদি কোনো কিডনি খারাপ বা হয়তো ফাংশনাল ঠিকঠাক না থাকে তখন ডায়ালিসিস করা হয়। কে আবিষ্কার করেন? ডানলপ, ওয়াটারম্যান, কল্প, নাকি থ্যালাস? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কল্প। এর পুরো নাম উইলেম ক্লপ। ক্লিয়ার? এর পুরো নাম অপশান সি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। গজনবী নিম্নলিখিত কোন দেশের মিসাইল? রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্নটি নিয়েছি। গজনবী মিসাইল সফলভাবে উৎক্ষেপণ করেছে কোন দেশের মিসাইল? এটা গজনবী মিসাইল আফগানিস্তান, ইরান, ইরাক, নাকি পাকিস্তান? তো সঠিক উত্তরটি হয়ে যাবে পাকিস্তানের মিসাইল হচ্ছে গজনবী। তোমাদের কাছে একটি প্রশ্ন, পাকিস্তানের রাজধানীর নাম কি? অবশ্যই কমেন্ট বক্সে জানাও। নেক্সট 16 নম্বর প্রশ্নে চলে যাই। বিশ্ব হস্তি দিবস বা ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে কবে পালন করা হয়? 11 জুলাই, 12 জুলাই, 11 আগস্ট, নাকি 12 আগস্ট? ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে কবে পালন করা হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 12 আগস্ট ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে বা বিশ্ব হস্তি দিবস পালন করা হয়। 17 নম্বর প্রশ্নে চলে যাই। দ্য আর্থ স্পিনার বইটির লেখককে? দ্য আর্থ স্পিনার বইটির লেখককে? অরুন্ধতী রায়, অমিতাভ ঘোষ, রাস্কিন বন্ড, নাকি অনুরাধা রায়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অনুরাধা রায় ইজ দ্য রাইট আনসার। অনুরাধা রায় ইনি লিখেছেন দ্য আর্থ স্পিনার নামক বইটি। 18 নম্বর প্রশ্নে চলে যায়। জাতীয় জ্যাভলিন ছোড়া দিবস পালন করার সিদ্ধান্ত নিল অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। প্রশ্নটি হচ্ছে কবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে? 5 আগস্ট, 6 আগস্ট, 7 আগস্ট, নাকি 8 আগস্ট? কোন দিন জাতীয় জ্যাভলিন ছোড়া দিবস হিসেবে পালন করা হবে? দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি, 7 আগস্ট জাতীয় জ্যাভলিন ছোড়া দিবস হিসেবে পালন করা হবে হিসাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্নে চলে যাই। 19 নম্বর প্রশ্নটি দেখো, প্রশ্নটি বড় কিন্তু আনসারটি ছোট। কি প্রশ্ন না, জামা কাপড় থেকে ময়লা দূর করার জন্য সেগুলি কি দড়িতে টাঙিয়ে একটি ছড়ি দিয়ে মারলে ময়লা দূর হয়, এতে পদার্থের কোন ধর্মটি প্রযোজ্য হয়? সাধারণত আমরা দেখেছি শীতকালে কম্বল বা লেপ পরিষ্কার করার সময় আমরা লেপটিকে দিয়ে দড়িতে টাঙিয়ে তাতে লাঠি মারি। তো এই এক্স্যাক্টলি সেই জিনিসটি বলা হয়েছে এখানে। কোন ধর্মটি প্রযোজ্য করা হয়? গতিজাড্য, স্থিতিজাড্য, অভিকেন্দ্রিক বল, নাকি অপকেন্দ্রিক বল? তো সঠিক উত্তরটি হিসেবে এক্ষেত্রে কাজ করে স্থিতিজাড্য। গতিজাড্য কোথায় কাজ করে? তুমি বাসে যাচ্ছ, হঠাৎ করে বাস যদি ব্রেক কষে তখন আমরা একটু সামনের দিকে ঝুঁকে পড়ি, সেটা হচ্ছে গতিজাড্যের উদাহরণ। নেক্সট 20 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন? ফার্স্ট অফ অল বলে রাখি, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর কলকাতাতে অবস্থিত। এর ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন? ধৃতি ব্যানার্জি, সামন্ত গোয়েল, অরবিন্দ কুমার, নাকি কোনোটি নয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ধৃতি ব্যানার্জি জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। 21 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। বলের সংজ্ঞা নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায়? প্রথম, দ্বিতীয়, নাকি উভয়ই, নাকি
অপশান ডি তৃতীয়। তো বলের সংজ্ঞা কোথা থেকে পাওয়া যায় না, অপশান এ প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়, এবং বলের পরিমাপ করতে পারি দ্বিতীয় গতিসূত্র থেকে, এবং তৃতীয় গতিসূত্র থেকে আমরা জানতে পারি ক্রিয়া ও প্রতিক্রিয়া সম্পর্কে। ক্লিয়ার? তাই এক্ষেত্রে প্রশ্নটি সঠিক উত্তর অপশান এ ইজ দ্য রাইট আনসার। অপশান এ প্রথম গতিসূত্র থেকে আমরা জানতে পারি বলের সংজ্ঞা। 22 নম্বর প্রশ্নে চলে যাই, বর্তমান আরবিআই এর রেপো রেট হলো, আরবিআই রেপো রেট, রেপো রেট কাকে বলে তোমরা সকলে জানো না, আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে মানে সুদে ঋণ দেয় তাকে বলা হয় রেপো রেট। সেই রেপো রেটটা বর্তমান আরবিআই এর কত? অপশনগুলো দেখো। এই প্রসঙ্গে এডিশনাল জিনিস আমরা জানি কি না, আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে। আরবিআই এর বর্তমান গভর্নরের নাম কি না, শক্তিকান্ত দাস। ক্লিয়ার? শক্তিকান্ত দাস হচ্ছে আরবিআই এর বর্তমান গভর্নর, এবং বর্তমান আরবিআই এর রেপো রেট হচ্ছে 4%। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 23 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, মানুষের কথার সত্যতা যাচাই করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটি আজকের কোশ্চেন অফ দ্য ডে, যে মানুষ একটি কথা মানে কোনো মানুষ বা সাধারণত এটা ক্রিমিনালদের উপর অ্যাপ্লাই করা হয় যে সে সত্যি কথা বলছে নাকি মিথ্যে কথা বলছে, সেই কথার সত্যতা আমরা যাচাই করি কোন যন্ত্রের সাহায্যে? ট্রুথ মিটার, প্ল্যানিমিটার, পলিগ্রাফ নাকি রিফ্র্যাক্টোমিটার? তো সঠিক উত্তরটি হয়ে যাবে এর অপশান সি, পলিগ্রাফ যন্ত্রের সাহায্যে আমরা মানুষের কথা সত্যতা যাচাই করি। 24 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, ইরানের রাষ্ট্রপতি নিযুক্ত হলেন কে? ইরানের রাষ্ট্রপতি হিসেবে কে নিযুক্ত হলেন রিসেন্টলি? হাসান রাহানি, আয়াতুল্লাহ খামেনি, ইমরান খান নাকি ইব্রাহিম রাইসি? এ প্রসঙ্গে বলে রাখি, ইরানের রাজধানীর নাম হচ্ছে তেহরান। ইরানের রাজধানী হচ্ছে তেহরান, এবং ইরানের রাষ্ট্রপতি হিসেবে কে নিযুক্ত হলেন? তা সঠিক উত্তর অপশন ডি, ইব্রাহিম রাইসি, তিনি কিন্তু ইরানের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন রিসেন্টলি। 25 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, ভারতের কোন শহর প্রথম 100% কোভিড টিকাকরণ সম্পূর্ণ করলো, অর্থাৎ 100% কোভিড ভ্যাকসিনেশন কমপ্লিট করলো ভারতের কোন শহর প্রথম হিসেবে? বেঙ্গালুরু, নিউ দিল্লি, মুম্বাই নাকি ভুবনেশ্বর? কোন শহর করেছে প্রথম? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ভুবনেশ্বর। ভুবনেশ্বর, ওড়িশার ভুবনেশ্বর যে শহর, সেটি কিন্তু প্রথম 100% কোভিড ভ্যাকসিনেশন কমপ্লিট করেছে। 26 নম্বর প্রশ্নে চলে যায়, ভারতের কোন রাজ্য রূপান্তরকামী বা ট্রান্সজেন্ডারদের জন্য চাকরি সংরক্ষণ চালু করলো? রূপান্তরকামী বা ট্রান্সজেন্ডারদের জন্য চাকরি সংরক্ষণ চালু করলো কোন রাজ্য? তামিলনাড়ু, কেরল, কর্ণাটকা নাকি মহারাষ্ট্র? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কর্ণাটকা প্রথম রাজ্য যারা রূপান্তরকামী বা ট্রান্সজেন্ডার তাদের জন্য কিন্তু চাকরি সংরক্ষণ চালু করলো। 27 নম্বর প্রশ্নে চলে যাই, ঘনত্বের এসআই একক হলো, ঘনত্বের এসআই একক কোনটি? দেখো, ঘনত্বের সিজিএস একক হচ্ছে গ্রাম পার সেমি কিউ, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক। এসআই পদ্ধতি হবে কেজি পার মিটার কিউ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এই সঠিক উত্তর হবে কি অপশন ডি, কেজি পার মিটার কিউ, কিন্তু সিজিএস পদ্ধতিতে বলা হয় গ্রাম পার সেমি কিউ, যেটাকে আমরা সিসি বলি, সিসি হিসাবে আমরা করি না সেইভাবে। নেক্সট 28 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, আয়কর দিবস কবে পালিত হয়? ইনকাম ট্যাক্স ডে পালন করা হয় কবে? 24শে জুন, 22শে জুন, 22শে জুলাই নাকি 24শে জুলাই? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 24শে জুলাই ইনকাম ট্যাক্স ডে হিসেবে পালন করা হয়। 29 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, জীবের উৎপত্তি সংক্রান্ত ব্যাখ্যা প্রথম কে দেন? জীবের উৎপত্তি সংক্রান্ত ব্যাখ্যা প্রথম কে দিয়েছিলেন? মেন্ডেল, ওপারিন, রবার্ট হুক নাকি রবার্টসন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অপশন বি, ওপারিন সর্বপ্রথম জীবের উৎপত্তি সংক্রান্ত ব্যাখ্যা দিয়েছেন। তো অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 30 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, ইটস এ ওয়ান্ডারফুল লাইফ বইটির লেখক কি? লেখক কে? ইটস এ ওয়ান্ডারফুল লাইফ এই বইটির লেখক কে? তাহিরা কাশ্যপ খুরানা, অমিতাভ ঘোষ, কালকি কোয়েচালিন নাকি রাস্কিন বন্ড? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, রাস্কিন বন্ডের লেখা ইটস এ ওয়ান্ডারফুল লাইফ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 31 নম্বর প্রশ্ন হয়ে যায়, ডায়নামো কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে? ডায়নামোতে কোন শক্তি রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তিকে আলোক শক্তিতে ট্রান্সফার করে, নাকি যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে ট্রান্সফার করে, নাকি ঘর্ষণ শক্তিকে আলোক শক্তিতে ট্রান্সফার করে, নাকি কোনোটিই নয়? তবে ডায়নামো কোথায় ব্যবহার করা হয় না, জেনারেটর অথবা ডায়নামো থাকে তো এই তোমাদের আমাদের যে এই যে জলবিদ্যুৎ প্রকল্প, সেগুলো তো ডায়নামো আমরা ইউজ করি। তো এখানে কোন শক্তিকে কোন শক্তি রূপান্তরিত করা হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, এক্ষেত্রে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয়। ক্লিয়ার? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কিন্তু যদি বলা হয় ইলেকট্রিক মোটরে এর অপোজিট হবে, কিন্তু এই যে ফ্যানে আমাদের ইলেকট্রিক মোটর থাকে সেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হয়, আর ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এই দুটো জিনিস কিন্তু মনে রেখো, ডায়নামো এবং ইলেকট্রিক মোটর একে অপরের অপোজিট। নেক্সট 32 নম্বর প্রশ্ন হয়ে যায়, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের মধ্যে প্রথম স্মগ টাওয়ার তৈরি করলো? স্মগ টাওয়ার ফার্স্ট তৈরি করলো কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্য? জম্মু কাশ্মীর, দিল্লি, কেরল নাকি কর্ণাটকা? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি, এটা কেন্দ্রশাসিত অঞ্চল, সে কিন্তু প্রথম স্মগ টাওয়ার তৈরি করলো, তাই অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 33 নম্বর প্রশ্নে আমরা চলে যাই,
1 অ্যাংস্ট্রম ইকুয়ালস টু কত মিটার? 1 অ্যাংস্ট্রম ইকুয়ালস টু কত মিটার? না 10⁻⁻10 মিটার। এবং যদি সেন্টিমিটারে বলা হয় যে 1 অ্যাংস্ট্রম সমান কত সেন্টিমিটার, তখন হবে 10⁻⁸ সেন্টিমিটার। মনে রাখো সেন্টিমিটার 10⁻⁸ সেন্টিমিটার হবে 1 অ্যাংস্ট্রম সমান, আর মিটার বললে 10⁻⁻10 মিটার হবে। নেক্সট 34 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। অ্যালকিনের সাধারণ গঠন সংকেত কোনটি? অ্যালকিন ক্লাস 10-এর জৈব রসায়ন থেকে প্রশ্নটি তুলেছি। অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। তো অপশান বি ইজ দ্য রাইট আনসার। অপশান এ যেটা আছে এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত, অপশান সি যেটা আছে সেটা হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত। ক্লিয়ার? চলে যাই এরপর আমাদের হোম টাস্ক। এই ছিল আজকের ক্লাস। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করবে এবং ক্লাসটিকে অবশ্যই লাইক করবে। চলে এসেছি আমাদের হোম টাস্কে। নিচের কোন শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত নয়? পাটনা, কলকাতা, কানপুর নাকি বারাণসী? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কানপুর। এই শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত নয়। সরি, মাই মিস্টেক। অপশান বি কলকাতা। কানপুর কিন্তু গঙ্গা নদীর তীরেই অবস্থিত। কলকাতা হচ্ছে সঠিক উত্তর। কলকাতা গঙ্গা নদীর তীরে অবস্থিত নয়, এটা হুগলি নদীর তীরে অবস্থিত। ক্লিয়ার? তো অপশান বি ক্ষেত্রে সঠিক উত্তর। বাকি পাটনা, কানপুর, বারাণসী এরা কিন্তু গঙ্গা নদীর তীরেই অবস্থিত। কলকাতা যদি এদের সাথে থাকে তখন কলকাতাটা অপশান হবে না। ক্লিয়ার? নেক্সট, এই ছিল আজকের ক্লাস। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুর সাথে আবার শেয়ার করবে। আবার বলছি, ভালো থেকো, সুস্থ থেকো, প্রচুর পরিমাণে পড়াশোনা করো। মনে রেখো তোমাদের রেজাল্ট যে কোনো দিন পাবলিশ হবে এবং তোমরা প্রিপারেশনের খুব কম সময় পাবে, তাই এখন থেকে প্রিপারেশনটা চালিয়ে যাও। দেখা হচ্ছে পরের ক্লাসে। টাটা, বাবাই, থ্যাংক ইউ, জয় হিন্দ।